আসসালামু আলাইকুম সবাইকে। আমি মারুফ হোসেন রিফাত। তো আমরা আবার চলে আসলাম যে আরইউ প্লাস জিএসটি ফাইনাল ফাইট কোর্সের খুলনা ইউনিভার্সিটির জন্য ফ্রি লাইভ ক্লাসে। তো তোমরা একটু আমাকে জানাবা যে আমার অডিও এবং ভিডিওটা ক্লিয়ার আছে কিনা। আর যারা যারা যুক্ত হইছো সবাই হচ্ছে গিয়া পোস্টটা শেয়ার করে দিবা, আর তোমাদের ফ্রেন্ডকে মেনশন করতে ভুলবা না। আমরা খুবই অল্প সময়ের মধ্যে শুরু করে দিব। তো তোমরা চলে আসো সবাই আস্তে আস্তে, আমরা শুরু করে দিব অল্প সময়ের মধ্যে। পোস্টটা বেশি করে শেয়ার করো আর তোমাদের ফ্রেন্ডকে মেনশন করতে ভুলবা না। সবাই জয়েন করে ফেলো আস্তে আস্তে। আচ্ছা, আমরা 1 মিনিটের মতো ওয়েট করি, তারপর আমরা শুরু করে দেব। আমরা টাইম ওয়েস্ট করব না। আর খুলনা ইউনিভার্সিটিতে যেহেতু রিটেন আছে, তো আজকের ক্লাসটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আজকে শুধু আমরা এমসিকিউতে ফোকাস দিব না, আজকে আমরা হচ্ছে গিয়ে কিছু রিটেনও সলভ করব, যেগুলো আসার মতো বা ইতিমধ্যে আসছে এমন কিছু রিটেন আমরা সলভ করব। তো বুঝতেই পারতেছো ক্লাসটা বেশ ইম্পর্টেন্ট। সবাই শেয়ার করে দাও আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আর খুলনা ইউনিভার্সিটিতে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড। তো সেই ক্ষেত্রে স্লাইডে কিছু ম্যাথ থাকবে যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা পসিবল না। ওগুলো যদি অন্যান্য ভার্সিটিতে দেয় তাহলে দিবে ওই যে স্কিপ করার জন্য, আদারওয়াইজ তোমার টাইম খাওয়ার জন্য। তো কিছু ম্যাথ থাকবে যেগুলো মানে ক্যালকুলেটর লাগবেই, কারণ খুলনাতে যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড। আচ্ছা ঠিক আছে, তো অনেকেই জয়েন করে ফেলছো, আমরা আস্তে আস্তে শুরু করে দিই। তো প্রথমে তোমরা দেখতেছো যে আমাদের একটা কোর্স আসছে যে আরইউ প্লাস জিএসটি ফাইনাল ফাইট কোর্স। তো এটা সম্পর্কে তোমরা অলরেডি জানতে পারছো, যে তাও আমরা পরে আবার জানিয়ে দেবো তোমাদেরকে। তো আমরা শুরু করে দিই। আচ্ছা, তো প্রথমে বলা হয়েছে কত কেলভিন তাপমাত্রায় অর্ধপরিবাহী অন্তরক হিসেবে কাজ করে। এটা একটু কমেন্ট করো তো, এটা কি হবে? কত কেলভিন, একটু এককটা খেয়াল রাখবা। কত কেলভিন বলছে, কত কেলভিন তাপমাত্রায় বলছে, এটা একটু খেয়াল রাখতে হবে। এটা একটু বলো তো সবাই যে এটা কি হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার সাথে মিলাও, এটা হবে হচ্ছে গিয়া 0 ডিগ্রি কেলভিন। ঠিক আছে, কারণ আমরা জানি অর্ধপরিবাহীর ক্ষেত্রে, অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা বাড়াইতে থাকি, তাপমাত্রা যদি আমরা ক্রমাগত বাড়াইতে থাকি, রোধটা কমতে থাকে। আর আমরা যদি তাপমাত্রাটা কমাইতে থাকি তাহলে ক্রমাগত রোধটা বাড়তে থাকবে। কমাইতে কমাইতে একটা সময় যদি আমরা 0 ডিগ্রি ক্যালভিনে নিয়ে আসি, 0 ডিগ্রি ক্যালভিন এই তাপমাত্রা যদি আমরা নিয়ে আসি, ও রোধ এত পরিমাণে বাড়বে যে ও পুরোটা অন্তরক বা একটা ইনসুলেটর হিসাবে কাজ করবে। ঠিক আছে, তো আশা করতেছি এটা কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। আমরা চলে যাচ্ছি পরেরটাতে। ওকে, তো পরে আমাদের একটা ম্যাথ আছে, বসে একটি রেডিও ওয়েভ তরঙ্গ দৈর্ঘ্যের দৈর্ঘ্য 0.1 কিলোমিটার, এর কম্পাঙ্ক কত হার্জ। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডাটা দেওয়া আছে। ল্যামডাটা মান কত দেওয়া? 0.1 কিলোমিটার বা 100 মিটার।
আমাদের কাছে চাইছে কি কম্পাঙ্ক। তো আমরা একটা সূত্র জানতাম যে সি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা। এখান থেকে যদি আমরা ল্যামডার আমাদের কাছে চাইছে এফ, আমাদের কাছে হচ্ছে কম্পাঙ্ক চাইছে, অর্থাৎ আমাদের কাছে এফটা চাইছে। তো এফটা যদি আমরা বের করতে চাই তাহলে সেটা হবে সি বাই ল্যামডা, আর সি এর মানটা হচ্ছে 3 × 10⁸, আর এটা মান হচ্ছে 100। তো আলটিমেটলি যেটা আসবে সেটা হচ্ছে 3 × 10⁶ হার্টজ, 3 × 10⁶ হার্টজ কম। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখানে বলছো যে ভাইয়া ম্যাথ কেমিস্ট্রি দিবেন বা বাকি সাবজেক্টের জন্য ক্লাস নেন। হ্যাঁ, আমাদের সব কিছুর জন্য ক্লাস থাকবে আস্তে আস্তে তোমাদের জন্য। তোমরা রুটিন মনে হয় অলরেডি পেয়ে গেছো। আজকে অলরেডি আমাদের হচ্ছে কি ফিজিক্স ক্লাস হচ্ছে, আবার রাতে কেমিস্ট্রি ক্লাস হবে। ঠিক আছে, তো তোমরা এরপরে আবার কেমিস্ট্রি ক্লাস আছে, ঠিক আছে, সবই থাকবে তোমাদের জন্য। আমরা চলে যাচ্ছি পরেরটাতে। ওকে, বলা হচ্ছে একটি ইলেকট্রন 0.9 সিসি দ্রুতিতে গতিশীল। ওকে, বলছে গতিশীল হলে এর চলমান ভর কত। ওকে, আচ্ছা, তো এর চলমান ভর কত? তো নিশ্চল ভরটা আমরা জানি সবাই। একটা ইলেকট্রনের নিশ্চল ভর কত, সেটা হচ্ছে 9.1 × 10⁻³ -31 কেজি। ঠিক আছে, আর বলছে যে এই ইলেকট্রনটা আলোর বেগের 99% বেগে গতিশীল, তাহলে ওর ভর কত? তো আমরা সবাই জানি যে m = m0 √1 - v/c²। ঠিক আছে, আচ্ছা, তো এখানে যদি আমরা নিশ্চল ভরটা বসায় দেই তাহলে কত? 9.1 × 10⁻³ আর নিচে হচ্ছে আমাদের আসবে √1 - ভি এর মান কত বলছে? 0.9 সি। তো এটা আলটিমেটলি যদি কাটাকাটি করি তাহলে আসবে 0.99² তো আমরা একটু দেখি এটা কত আসে। আচ্ছা, এটা আসবে 6.45 × 10⁻³ কেজি এইটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, আশা করতেছি এই ম্যাথটাতে কারো প্রবলেম নাই। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ম্যাথটাতে। ওকে, বলছে কোন মৌলিক পদার্থের নিউক্লিয়াসের সাধারণ সংকেত কোনটি। ঠিক আছে, আমরা জানি একটা এলিমেন্ট যদি হয় এক্স, এখানে থাকে হচ্ছে ওর ভর সংখ্যা, আর এখানে থাকে হচ্ছে ওর পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, নিউট্রন সংখ্যাটা আমরা কিভাবে পাই? সেটা হচ্ছে আমরা ভর সংখ্যা থেকে আমরা পারমাণবিক সংখ্যাটা বিয়োগ করে দেই। তাহলে যদি এইটার সাথে আমরা চিন্তা করি এটার সাথে কোনটা মিলতেছে, এটার সাথে মিলতেছে আমার খ নাম্বারটা। ওকে, আমরা চলে যাচ্ছি পরেরটাতে। ওকে, বলছে আর্গন আর ক্যালসিয়ামের দেওয়া আছে। ঠিক আছে, দুটো সংকেত দেওয়া আছে। বলছে এরা পরস্পরের কি আইসোবার, আইসোটপ, আইসোটোন নাকি আইসোমার। তো আমরা যদি আমাদের আগের সংকেতটার সাথে এখানে একটু মিলাই, যে এখানে ছিল আমাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, আর এখানে ছিল আমাদের ভর সংখ্যা, যদি তার সাথে আমরা একটু মিলাই, এখানে দেখতেছি এইখানেও আছে 40, এইখানেও আছে 40, অর্থাৎ তাদের ভর সংখ্যা পরস্পর সেম। তো যাদের ভর সংখ্যা পরস্পর সেম তাদেরকে কিন্তু আমরা বলি আইসোবার। ভর এটার সাথে মিল রেখা হয় বার, আর আইসো মানে একই, আইসো মানে একই, আইসো বার, আইসো ভর, অর্থাৎ ভর সংখ্যা একই, তার মানে আইসো বার এইটা। ঠিক আছে, তোমরা চলে যাচ্ছি পরেরটাতে। ও আচ্ছা, ঠিক আছে, তো তোমাদেরকে একটু মনে করিয়ে দেই, তোমাদের সামনে তো আরইউ এক্সাম আছে, তারপরে জিএসটি এক্সাম আছে। তো তার জন্য কিন্তু আমাদের হচ্ছে একটা কোর্স চলে আসছে, যেটার নর্মাল মূল্য হচ্ছে গিয়া 700 টাকা, নর্মাল 700 টাকা, বাট আপাতত তোমরা 499 টাকা বা 500 টাকায় ভর্তি হতে পারবা হচ্ছে গিয়া 18 তারিখ পর্যন্ত। এখানে তোমাদের জন্য থাকবে 30টার বেশি লাইভ ক্লাস, এবং তোমাদের সাজেশন ক্লাস, ম্যারাথন ক্লাস, অর্থাৎ তোমাদের জিএসটির জন্য, রাজশাহীর জন্য যা যা দরকার, রিভিশন থেকে শুরু করে সবকিছু এখানে থাকবে। আর এখানে তোমাদের রেগুলার এক্সাম হবে, ডেইলি এক্সাম, ফাইনাল মডেল টেস্ট এক্সাম, সাবজেক্ট ফাইনাল সবই থাকবে। তো 18 তারিখ পর্যন্ত এই কোর্স ফিটা হচ্ছে গিয়া 499 টাকা। 18 তারিখের পরে এটা হচ্ছে আবার 700 টাকা হয়ে যাবে। ঠিক আছে, তোমরা একই সাথে তোমরা আর রাজশাহীও পাচ্ছ, আবার জিএসটিও পাচ্ছ। আপাতত রাজশাহীর আগে এই রুটিন ধরে ক্লাস চলবে, আবার যখন জিএসটি আসবে তখন জিএসটির জন্য আবার রিভিশন দিব আমরা, আবার সেম ক্যাটাগরিতে ক্লাস আসবে আস্তে আস্তে। ঠিক আছে, ওকে। আর তোমরা যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে গিয়ে আমাদের অ্যাডমিশন ওরিয়েন্ট পেজে নক করতে পারো, অথবা তোমরা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো। ঠিক আছে, ওকে, আমরা চলে যাচ্ছি পরেরটাতে। আচ্ছা, বলতেছে কোন বিষয়ের উপর তেজস্ক্রিয় মৌলের
অর্ধজীবন বা অর্ধায়ু নির্ভর করে। আমরা জানি তাপমাত্রা, চাপ বা মৌলের পরিমাণ এগুলোর উপর কিন্তু অর্ধায়ু নির্ভর করে না, জাস্ট মৌলের প্রকৃতি, অর্থাৎ ওটা কি রেডিয়াম নাকি অন্য মৌল তার উপর ডিপেন্ড করে যে ওর অর্ধায়ুটা কেমন হবে। ঠিক আছে, তো এখানে কেবল মৌলের প্রকৃতির উপরেই আমাদের হচ্ছে অর্ধায়ুটা নির্ভর করে। ঠিক আছে, ওকে, তো চলে যাচ্ছি আমরা পরেরটাতে। আচ্ছা, বলছে নিম্নের কোনটি অর্ধপরিবাহী? আমরা জানি অ্যালুমিনিয়াম একটি পরিবাহী, কপার একটি পরিবাহী। ঠিক আছে, তো এখানে কেবল অর্ধপরিবাহী হচ্ছে আমাদের কার্বন। ঠিক আছে, ওকে, তো আমরা চলে যাচ্ছি পরেরটাতে। আচ্ছা, বলছে দুটি ধারককে সমান্তরালভাবে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় 5 ফ্যারাড। বলছে এবং শ্রেণীতে যুক্ত করলে হয় 1.2 ফ্যারাড। বলছে ধারক দুটির ধারকত্ব কত? আচ্ছা, তো আমরা ধরে নিলাম ধারক দুটির ধারকত্ব হচ্ছে C1 আর C2। তো প্রথমে বলছে যখন সমান্তরালে যুক্ত থাকে তখন তাদের তুল্য ধারকত্ব হয় 5 ফ্যারাড। আর আমরা জানি ধারক পুরো রোধের বিপরীত, অর্থাৎ রোধের বিপরীত বৈশিষ্ট্য ওরা বহন করে। তার মানে যখন সমান্তরালে থাকবে তখন জাস্ট যোগ করে দিব, অর্থাৎ C1 প্লাস C2 এটা সমান হবে 5। ঠিক আছে, আচ্ছা, আর শ্রেণীতে থাকলে রোধের সমান্তরালের মতো কাজ করে। আর এখানে বলছে যখন মানে শ্রেণীতে থাকে তখন 1.2 ফ্যারাড। আর আমরা কিন্তু একটা শর্টকাট জানি, যদি দুইটা রোধ থাকে সমান্তরালে তাহলে তাদের এটা হয় গুণফল বাই যোগফল। তো C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2। তো C1 প্লাস C2 সমান আমরা 5 পাইছি, এটা 5 রাখলাম, ইকুয়ালস টু হবে 1.2। তার মানে আলটিমেটলি C1 C2 কত আসলো? C1 C2 আসলো আলটিমেটলি আমাদের তাহলে 5, এখানে আসবে 6। এখন এই দুটো সলভ করলে C1 C2 মান পাবো, কিন্তু আমাদের তো এত টাইম নাই, পরীক্ষার হলে আমাদের এত টাইম নাই। আমরা কি করব? অপশন টেস্ট। তুমি দেখো আমাদের কাছে দুইটা ইকুয়েশন আছে, যাদের যোগফল হয় 5 আর গুণফল হতে হবে 6। এমন দুইটা সংখ্যা যাদের যোগফল হতে হবে 5 আর গুণফল হতে হবে 6। প্রথমে দেখো 14, যোগফল 5 হইতেছে, গুণফল কি 6 হইতেছে? না, গুণফল 6 হইতেছে না, এটা তো আগে বাদ। এটা একটু খেয়াল করো তো, যোগফল কত হইতেছে? 5, গুণফল কত হইতেছে? 6, মিলে গেছে। তো এটাই আমাদের আনসার। ঠিক আছে, এভাবে টাইম সেভ করতে হবে। বাট এটা যদি রিটেনের জন্য আসে তখন আমরা কিভাবে করব? পুরোটাই আমাদের ক্যালকুলেট করে দেখাইতে হবে। ঠিক আছে, ওকে, আমরা চলে যাচ্ছি পরেরটাতে। আচ্ছা, এই যে সাদিয়া আফরিন, তারপর সনি সাহা, তোমরা সবাই রাইট আনসার দিতেছো। তারপর হচ্ছে গিয়া ফারিয়া, ফাহিম, তোমরা সবাই রাইট আনসার দিতেছো। আচ্ছা, বলছে একটি বাড়িতে 220 ভোল্ট লাইনের সাথে 88 ওয়াটের একটি ফ্যান যুক্ত আছে। ফ্যানের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান কত অ্যাম্পিয়ার? আচ্ছা, তো আমরা জানি যে P ইকুয়ালস টু IB। তাহলে I এর মান কত? I এর মান আসে তাহলে P/V। ঠিক আছে, P এর মান কত দেওয়া বলছে? 88, আর V এর মান কত বলছে? 220। আলটিমেটলি এটা যদি আমি করি তাহলে 88 ভাগ 220, এটা আসবে হচ্ছে আমার 0.4। ঠিক আছে, হ্যাঁ, 9 নাম্বার সি। এই যে নীলা, তারপর সাদিয়া আফরিন, তোমরা সবাই সঠিক আনসার দিছো। এগুলো খুবই ইজি, জাস্ট এগুলোতে টাইম নেওয়া যাবে না। ঠিক আছে, মাথাটা ঠান্ডা রাখতে পারলেই খুবই ইজি ইজি প্রশ্ন করে খুলনা ইউনিভার্সিটি ভালো কিছু করতে পারবা। তোমরা চলে যাচ্ছি পরেরটাতে। বলছে একটি পরিবাহী তারের রোধ 6 ওহম, অর্থাৎ এটা ওর ইনিশিয়াল রোধ। আর ইনিশিয়াল বলছে এর দৈর্ঘ্য 10 এ 3 গুণ লম্বা করা হলো। 10 এ 3 গুণ মানে 3। বলা হচ্ছে তাহলে রোধ কত? আচ্ছা, তো আগে আমরা একটা শর্টকাট দেখে নেই যে আমাদের একটা পরিবাহী তারকে আমরা যদি টেনে, আবার বলতেছি, যদি টেনে n গুণ লম্বা করা হয় তাহলে তার পরিবর্তিত রোধ যেটা n, এটাকে আমরা বলতেছি n² ইন্টু r ইনিশিয়াল, এইটা হবে। ঠিক আছে, তো এখানে n এর মান কত? n এর মান হচ্ছে এখানে 3, তাহলে 3² আলটিমেটলি, আর r ইনিশিয়ালের মান হচ্ছে গিয়ে 6। ঠিক আছে, তাহলে আসবে 9 6 54 ওহম। ঠিক আছে, তো এটা হচ্ছে গ নাম্বার। ঠিক আছে, এই শর্টকাটগুলো জানা থাকতে হবে। ঠিক আছে, তো তাহলে খুবই অল্প সময়ের মধ্যে এগুলো করা যায়। আর যদি এটা ভেঙে ভেঙে করতে যাও প্রচুর টাইমের দরকার হবে, এত টাইম তুমি ভার্সিটি অ্যাডমিশনে পাবা না। আচ্ছা, বলছে চিত্রে প্রদর্শিত বর্তনীতে 3 ওহম রোধের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে? আচ্ছা, তো এখানে আমরা দেখতেছি একটা ব্যাটারি লাগানো, এটা হচ্ছে তার প্লাস পয়েন্ট আর এটা হচ্ছে মাইনাস পয়েন্ট। তো এখান থেকে যদি আই কারেন্টটা বের হয় আলটিমেটলি এখানে একটা ভাগ হবে, এখানে একটা ভাগ হবে, কিন্তু এইখানে এসে কিন্তু আবার পুরোটা আই থাকবে। এখান থেকে যদি আই বের হয় এখানে এসে পুরোটা আই বের হবে। আলটিমেটলি পুরো তুল্য রোধের মধ্য দিয়ে যতটুকু কারেন্ট যাবে এই 3 ওহম রোধের মধ্য দিয়ে সেম কারেন্ট যাবে।
তো আগে আমরা একটু দেখি যে তুল্যরোধটা কত আসে। তুল্যরোধ কত আসবে সেটা হচ্ছে এই দুটো আছে শ্রেণীতে, তাহলে এটা হবে 3, আর এটা হচ্ছে তাদের সাথে প্যারালাল, তাহলে হচ্ছে 3 × 6 আর নিচে আসবে 9, তার সাথে হচ্ছে 3 যোগ, তার উপরে আসবে 18 2 5 ওহম। আলটিমেটলি তাহলে তুল্যরোধ আসলো 5 ওহম। ঠিক আছে, আমরা জানি I ইজ ইকুয়ালস টু V/R। ভি এর মান 10 ভোল্ট আর আর এর মান 5 ভোল্ট, তো আলটিমেটলি আসবে 2 অ্যাম্পিয়ার। খ নাম্বার। ঠিক আছে, বেশ ইজি একটা ম্যাথ ছিল। ঠিক আছে, ওকে। এই সাদিয়া আফরিন, না তুমি ভুল করছো, এটা 3.33 হবে না। ঠিক আছে, এটা হচ্ছে গিয়া এইটা হবে। হ্যাঁ ঠিক আছে, আমারটাই ঠিক আছে। আলটিমেটলি তুল্যরোধের মধ্যে দিয়ে যত কারেন্ট যাবে এটার মধ্যে দিয়ে তত কারেন্ট যাবে। তুমি যেটা করছো, তুমি এই সিস্টেমটাকে বাদ দিয়ে নিছো, বাট এই সিস্টেমটা তুমি বাদ দিতে পারবা না, কারণ এটা শর্ট সার্কিট না। এখানে যদি একটা অল্টারনেটিভ রাস্তা থাকতো তখন এই পুরোটুকু কাউন্ট হইতো না, বাট এখানে যেহেতু আমাদের কোনো অল্টারনেটিভ রাস্তা নাই, এই পুরো রোধের মধ্য দিয়ে কারেন্ট যাবে, তো এগুলো কাউন্ট করতে হবে। ঠিক আছে, ওকে। বলা হচ্ছে এক খণ্ড বরফ উপর থেকে ভূমিতে পতিত হলো। আচ্ছা, এতে পতন শক্তির 50% তাপে রূপান্তরিত হওয়ায় বরফখণ্ডটির 1/4 গলে গেল। আচ্ছা, খণ্ডটি কত উচ্চতা, কত কিলোমিটার উচ্চতা হতে পতিত হয়েছিল? আচ্ছা ঠিক আছে, ধরা যাক এই আমাদের একটা বিল্ডিং আছে যার হাইট হচ্ছে h, যার হাইট হচ্ছে h। মানে এখান থেকে আমরা একটা বরফটা ফেলে দিলাম, বরফটা ফেলে এখানে পড়লো। এই ভরের, এর ভর যদি হয় m, তাহলে ওর বিভব শক্তি কত? ওর বিভব শক্তি হচ্ছে mgh। আচ্ছা, এখন কথা হচ্ছে এই বিভব শক্তিটা আলটিমেটলি পরবর্তীতে কি হবে? তাপ শক্তিতে রূপান্তরিত হবে। শক্তির সংরক্ষণশীলতা থেকে আমরা জানি শক্তি হচ্ছে এক রূপ থেকে অন্য রূপে যাইতে পারে। তাহলে এই বিভব শক্তিটা আলটিমেটলি কি হবে? তাপ শক্তিতে রূপান্তরিত হবে। আলটিমেটলি কি হবে? তাপ শক্তিতে রূপান্তরিত হবে। ঠিক আছে, তাপ শক্তিতে যদি রূপান্তরিত হয় তাহলে হচ্ছে গিয়া বরফটা গলে যাবে। এখন কতটুকু গলবে তা কিন্তু আমাদের বলা আছে। তো চলো আমরা একটু, তাহলে কিন্তু আমরা এখান থেকে ইজিলি বলতে পারি যে আমাদের যেহেতু বলছে বরফটা গলে যায়, তার মানে হচ্ছে গিয়া উৎপন্ন তাপ শক্তি, যেটাকে আমি বলতেছি কিউ, সেটা হবে কার সমান? সেটা হবে বিভব শক্তির সমান, mgh। ঠিক আছে, ওকে। এখন কিউর জন্য আমরা কয়েকটা জানি, mlv, mlf, আর এটা হচ্ছে ms del থিটা। এটা কোনটা আছে বলো তো? এখানে কিন্তু আছে বরফ খণ্ড, তার মানে mlf হবে আমাদের। তাহলে m, এখন m এর মান কত নিব? বলছে এতে পতন শক্তির 50% তাপ শক্তি 1/4 গলে গেল, 1/4 গলে গেছে, তার মানে m এর মানটা হবে m/4, m/4, আর lf, ঠিক আছে, ইকুয়ালস টু, আর বলছে কত পার্সেন্ট? 50% বলছে, তার মানে হাফ m। জি এর মান 9.8 আমরা বসাবো ইন্টু h। এখান থেকে তোমরা h এর মানটা পাবো হচ্ছে আলটিমেটলি 17.14 কিলোমিটার। জাস্ট পরবর্তীতে তোমরা ক্যালকুলেশনটা করে নিও, এখানে সবই দেওয়া আছে, কাটাকাটি চলে যাবে। জি এর মান 9 জানি, আর lf এর মান আমরা জানি 3.36 ইন্টু 10⁵ বা 6 কিছু একটা ছিল। এটা দিয়ে করলে আনসার আসবে এটা। ঠিক আছে, ওকে। আমরা চলে যাচ্ছি পরেরটাতে। ওকে, বলছে চলন্তকারী টায়ারের ভিতর কোন তাপগতীয় প্রক্রিয়া চলে? এটা আমরা সবাই জানি, সমায়তন। ওকে, তো আমরা চলে যাই পরেরটাতে। বলছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমরা জানি যে dq সমান du প্লাস dw। এখানে আমরা জানি কোন একটা সিস্টেমে যদি আমরা তাপ দেই, সেটার কিছুটা অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করে, বাকিটা দ্বারা সে কাজ সম্পাদন করে। তার মানে আলটিমেটলি তাপের সাথে কাজের সম্পর্কটা নির্ণয় করলো। তাহলে কার সম্পর্ক এস্টাবলিশ করলো? কার সাথে কার? তাপের সাথে কাজের। কার সাথে? তাপের সাথে কাজের। তো আলটিমেটলি এটা গ নাম্বার। ওকে, তোমরা চলে যাচ্ছি পরেরটাতে। বলা হচ্ছে কোনটি জুলের তাপীয় ক্রিয়ার সূত্র নয়? ওকে, তো আমরা জানি H is proportional to I স্কয়ার, এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে H is proportional to R, আর তৃতীয় সূত্র হচ্ছে H is proportional to T। এই তিনটা ছাড়া যেটা থাকবে সেটাই আমাদের জুলের তাপীয় ক্রিয়ার সূত্র নয়। H is proportional to I স্কয়ার, H is proportional to I না, তার মানে আমাদের আনসার এইটা। ঠিক আছে, সূত্র নয়, এটা আমাদের জুলের তাপীয় ক্রিয়ার সূত্র নয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর সবাই হচ্ছে গিয়ে
লাইভটা শেয়ার করে দেবা, যে লাইভটা শেয়ার করবা তারা হচ্ছে আজকের ক্লাসের পিডিএফটা পেয়ে যাবা, ঠিক আছে? ঠিক আছে, আর শেয়ার করার পর শেয়ার ডানটা কমেন্ট করো, তাহলে তোমাদের কাছে চলে যাবে এই পিডিএফটা, ঠিক আছে, আর সাজেশনটা। ওকে, আমরা চলে যাচ্ছি পরে। বলছে পর্যায়কাল দ্বিগুণ করলে সরল দৈর্ঘ্যের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা, তোমরা জানি সরল দৈর্ঘ্যের পর্যায়কালের সূত্র হচ্ছে t = 2π/L/g। আচ্ছা, এখন এটা যদি 2 গুণ বৃদ্ধি করতে হয়, এটাকে তার রুট আকারে বৃদ্ধি করতে হবে। এটা কিভাবে বৃদ্ধি করতে হবে? রুট আকারে। তো এলটা যদি আলটিমেটলি 4 গুণ হয়, তার রুট আকারে এখানে চলে আসবে। তার রুট আকারে এটা কত হবে? 2 গুণ, যেটা আমাদের চাইছে। পর্যায়কাল দ্বিগুণ করলে সরল দৈর্ঘ্যের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি পাবে? 4 গুণ বৃদ্ধি পাবে। কত গুণ বৃদ্ধি পাবে? 4 গুণ। ঠিক আছে, ওকে, আমি চলে যাচ্ছি পরেরটাতে। সরল দৈর্ঘ্যের গতি পর্যায়কালের সমীকরণ কোনটি? ওকে, এখানে যে কাজটা করা হচ্ছে আগের সূত্রটাই, t = 2π/L/g। এটাকে হচ্ছে আমরা একটু বর্গ করব। বর্গ করলে আসবে t² = 4π² L/g। আলটিমেটলি এখান থেকে যদি আমরা g লিখতে চাই, তাহলে g আসবে হচ্ছে গিয়া 4π² t²/L। 4π² t²/L, 4π² t²/L। আমরা ভুল করলাম? যেখানে কি আনসার কি নাই? এখানে 17 ভুল করছি কোথাও। 2π/L/g, তাহলে আলটিমেটলি যদি এখানে আমি 4π² L/g, সরি এখানে আমি একটু ভুল করছি। সেটা হচ্ছে উপরে L হবে আর নিচে হবে e হয়ে গেল, সরি 4π² L² সরি L/t²। আলটিমেটলি কত আসে? 1 নম্বর। ওকে, ঠিক আছে, ওকে, আই হোপ এখন ঠিক আছে। ওকে, একটু ক্যালকুলেশন মিস্টেক হইতে পারে, একটু দেখে নিও তোমরা, ঠিক আছে? তো চলো আমরা চলে যাই পরেরটাতে। বলছে তাপমাত্রা কত গুণ হলে অক্সিজেন গ্যাসের অণুর বেগ দ্বিগুণ হবে। এখানে অণুর বেগ বলতে আরএমএস বেগ বোঝানো হয়েছে। কোন বেগ? আরএমএস বেগ, ঠিক আছে? তো আমরা সবাই জানি যে আরএমএস বেগ সমান কত? সিআরএমএস, সেটা সমান হচ্ছে √3RT/m। বলছে তাপমাত্রা কত গুণ হলে অক্সিজেন গ্যাসের বেগ দ্বিগুণ হবে। তো সেম, আবার এর সাথে সম্পর্ক কেমন? সিআরএমএসটা হচ্ছে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তো আলটিমেটলি এটা দ্বিগুণ হবে যদি এটা 4 গুণ করা হয়, তার মানে এটা খ নাম্বার আনসার, ঠিক আছে? ওকে, তো এখানে সাদিয়া আফরিন সঠিক আনসার দিচ্ছ, মেহেদী হাসান নয়ন তুমি সঠিক আনসার দিচ্ছ। আচ্ছা, বলছো ভাইয়া অনলি ফিজিক্স করাবেন? হ্যাঁ, আমি ফিজিক্স নিব আজকে, আর পরে হচ্ছে গিয়ে তোমাদের জাহিদ ভাই হচ্ছে গিয়ে কেমিস্ট্রি নেবেন, ঠিক আছে? আমি শুধু ফিজিক্সই নিব আজকে, ঠিক আছে? বলছে 1000 কেজি ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে 10 সেন্টিমিটার/সেকেন্ড, এটা একটু খেয়াল রাখবা, এককটা একটু খেয়াল রাখবা, বেগে ছাদের উপরে উঠালে ক্রেনের ক্ষমতা কত ওয়াট? তো আমরা জানি সেটা হচ্ছে P = FV, ঠিক আছে? F সমান mg, m এর মান হচ্ছে 1000, g এর মান 9.8, ঠিক আছে? আর v এর মান বলছে 10 সেন্টিমিটার/সেকেন্ড, তো 10/100, ঠিক আছে? তো আলটিমেটলি এটা করলে আসবে আমাদের হচ্ছে গিয়ে 2টা শূন্য কাটে 10 10 হচ্ছে গিয়ে 100 ইন্টু 9.8, ঠিক আছে? তো আমার আসলে আলটিমেটলি 1800 জুল, ঠিক আছে? তো আলটিমেটলি আনসার হচ্ছে ঘ, ঠিক আছে? হ্যাঁ, বলছো ভাইয়া রিটেনের জন্য, হ্যাঁ রিটেন আছে আমাদের, এমসিকিউটা শেষ হলেই রিটেন আসছে। রিটেন আছে, আগে এমসিকিউ গুলো শেষ করি, রিটেন আছে, অনেকগুলো রিটেন রাখা হয়েছে আজকে, সমস্যা নেই, ঠিক আছে? 19 কি সি হবে? দেখি তো, 19 1000 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে গিয়া 10/100, আচ্ছা 980 হওয়ার কথা, 980 হওয়ার কথা, এখানে আনসারটা নাই, ঠিক আছে? 980 হবে, এখানে আমি একটু ভুল করছি, এখানে ডাবল জিরো দিয়ে দিয়েছি, 980 হবে, ঠিক আছে? এখানে আনসারটা নাই, 980 জুল হবে, ঠিক আছে? এখানে আনসারটা নাই। তো একটা কাজ করো, এটাকে হচ্ছে তোমরা 980 বানায় দাও, তাহলে আনসার হবে সি, ঠিক আছে? এখানে আনসারটা নাই, ঠিক আছে? ওকে, তো চলে যাই আমরা পরেরটাতে। বলছে নিউটনের গতির সূত্র অনুসারে ক্রিয়া প্রতিক্রিয়া মধ্যবর্তী কোণ কত? এটা আমরা সবাই জানি যে এখানে ধরো একটা কিছু আছে,
এটার উপরে যদি আমরা এফ বল প্রয়োগ করি, ও আমাদের উপরে এফ বলই প্রয়োগ করে, মান সমান জাস্ট দিকটা বিপরীত। তাহলে দুইটাকে যদি আমরা একই পয়েন্টে আনি, একটা এই দিকে একটা এই দিকে, তাদের মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি। ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি। তো কত 180 ডিগ্রি। ওকে, তো চলো আমরা পরবর্তীটায় চলে যাই। বসে 60 কেজি ভরের জনৈক ব্যক্তি 20 মিনিটে 180 মিটার উচ্চতায় আরোহণ করে, তার বিভব শক্তি কত? ওকে, বিভব শক্তি আমরা জানি আলটিমেটলি W ইকুয়ালস টু mgh। তো m এর মান হচ্ছে 60, g এর মান 9.8, h এর মান হচ্ছে 180। তো এটা যদি আলটিমেটলি ক্যালকুলেটর চাপি তাহলে আমাদের আসবে হচ্ছে গিয়া 5। আচ্ছা, এটা আসবে হচ্ছে খ নাম্বার, এটা হচ্ছে খ নাম্বার, ঠিক আছে। 10.58 10 টু দি পাওয়ার 4 জুল, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো চলো আমরা চলে যাই পরেরটাতে। আচ্ছা, তো আবার তোমাদেরকে একটু মনে করায় দেই আমাদের কোর্সের কথা। সামনে তোমাদের হচ্ছে কি আরও প্লাস জিএসটি আছে, তো তার জন্য আমাদের শেষ একটা কোর্স চলে আসছে, এটা হচ্ছে কি আরও প্লাস জিএসটি ফাইনাল ফাইট, ঠিক আছে। এখানে তোমরা অনেকগুলো ক্লাস পাবা, তারপর হচ্ছে রেগুলার এক্সাম হবে, একটা মানে রুটিন আন্ডারে থাকবা, প্রপার ওয়েতে রিভিশন হবে। আপাতত হচ্ছে কি আমরা রাজশাহীর জন্য ক্লাস নিব, আর পরবর্তীতে যখন জিএসটি এক্সামটা আসবে তার জন্য আমরা আবার রিভাইজ করাবো, ঠিক আছে। তার মানে এই না কিন্তু যে এই ক্লাসটা তোমার জিএসটিতে লাগবে না, এটাও তোমার জিএসটির জন্য হেল্প হবে, ঠিক আছে। ওকে, তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো, ঠিক আছে। ওকে, বলছে পার্কিং কক্ষপথ কোনটি? আচ্ছা, তো পার্কিং কক্ষপথ বা পার্কিং স্টেশন এটা হচ্ছে এমন একটা স্টেশন যে স্টেশনে সকল ভূস্থির উপগ্রহকে পার্ক করা হয় মেইনলি। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে, এই ধরা যাক আমাদের পৃথিবী একটা সার্টেন উচ্চতায় যে স্যাটেলাইটগুলো মূলত রাখা হচ্ছে, যেগুলো হচ্ছে কি ভূস্থির, ঠিক আছে, তাদেরকে যে কক্ষপথে রাখা হয় সেটাকে আমরা বলছি পার্কিং কক্ষপথ। তো আলটিমেটলি ভূস্থির উপগ্রহের কক্ষপথ, ঠিক আছে। ওকে, বলছে মঙ্গল গ্রহ পৃষ্ঠে কোনো বস্তুর মুক্তিবেগ কত কিলোমিটার পার সেকেন্ড? এটা একদম মুখস্থ 4.77, ঠিক আছে। আর পৃথিবীর পৃষ্ঠ হলো সেটা ছিল 11.2 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে। ওকে, বলছে 2 কেজি ভরে কোনো বস্তুর চাঁদে ওজন কত নিউটন? এই কারণে আমি যখন আমার একাডেমিক ব্যাচ পড়াই বা হচ্ছে গিয়া অ্যাডমিশনে পড়াই, তখন চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান কত সেটা আমি মুখস্থ রাখতে বলি, কারণ এটা খুবই পপুলার একটা কোয়েশ্চেন। ইভেন আমার মনে আছে আমি যখন হচ্ছে গিয়া সিকিউরিটি পরীক্ষা দিই আমার বছর, সেম টাইপের একটা কোয়েশ্চেন আসছিল যেখানে হচ্ছে অনেক বড় ক্যালকুলেশন করে আগে চাঁদের গ্র্যাভিটির মানটা বের করতে হয়। তো আমার মুখস্থ ছিল, আমি ধাপ করে আনসারটা দাগায় দিচ্ছি। চাঁদের জি এর মানটা হচ্ছে 1.64 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আলটিমেটলি তাহলে ওজন কত আসবে? ওজন হচ্ছে W ইকুয়ালস টু mg, এম এর মান হচ্ছে 2 ইন্টু 1.6 ধরলাম, তাহলে আসবে কত 3.2 নিউটন, 3.2 নিউটন, ঠিক আছে। ওকে, হ্যাঁ, খুলনা ভার্সিটিতে ক্যালকুলেটর অ্যালাউড, ঠিক আছে। খুলনা ভার্সিটিতে ক্যালকুলেটর অ্যালাউড, ঠিক আছে। খুলনা ভার্সিটিতে ক্যালকুলেটর অ্যালাউড। ওকে, বলা হচ্ছে যেসব তরল কাচকে ভেজায় না তাদের স্পর্শকোণ কত ডিগ্রি? এটা যদিও শর্টের বাইরে থেকে আসছে, এটা বলে না, এটা হচ্ছে স্থূল কোণ হতে হবে। কেমন কোণ হইতে হবে? এটা হইতে হবে স্থূল কোণ। স্থূল কোণ মানে গ্রেটার দেন 90 ডিগ্রি, ঘ নাম্বার। এটা আমার বছর জাবিতে আসছিল, আমি যে বছর ভর্তি পরীক্ষা দিই তখন এটা আমার শিফটে আসছিল। বলছে সর্বাপেক্ষা স্থিতিস্থাপক কোনটি? তো এটা তোমাদের জানার কথা না, সেটা হচ্ছে কোয়ার্টজ, ঠিক আছে। কোয়ার্টজ, এর বাকি তিনটার সাথে তোমরা পরিচিত, কাঠ, তামা, লোহা। কোয়ার্টজ সম্পর্কে তোমরা পরিচিত না। কোয়ার্টজ এটা হচ্ছে মেইনলি একটা মিনারেল, ঠিক আছে। এটা হচ্ছে মেইনলি একটা মিনারেল, মেইনলি একটা মিনারেল। এই কোয়ার্টজ বেশ হার্ড হয়, ঠিক আছে। একটা স্কেল আছে যেটা দ্বারা হচ্ছে গিয়ে মিনারেলের কে কত শক্ত সেটা কি করা হয়। সেক্ষেত্রে কোয়ার্টজের মানটা হচ্ছে 7 আর ডায়মন্ডের 10। আমরা জানি যে ডায়মন্ড কিন্তু সব থেকে শক্তি ধাতব বস্তু আমাদের। তো ডায়মন্ডের মান যেখানে 10 আর কোয়ার্টজের মান সেখানে 7, তো এটা কিন্তু বেশ শক্ত, যার কারণে এর স্থিতিস্থাপক অনেক বেশি। বলছে একটি কণা 1.5 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 120 বার আবর্তন করে, এর রৈখিক বেগ কত মিটার পার সেকেন্ড? ওকে, তো আমরা জানি v ইজ ইকুয়ালস টু
আর ওমেগা। আর এর মান বলছে 1.5, ওমেগার মান আমরা জানি 2 পাই n বাই টি, 2 পাই n বাই টি। n এর মান বলছে 120 আর টি এর মান বলছে 60। ঠিক আছে, তাহলে এখানে আসবে 2 3, এখানে চলে আসবে 2, এটা হবে 3, তোমরা আলটিমেটলি 6 পাই। ঠিক আছে, 3 318 এর কাছাকাছি আসবে। আমার এটা আসবে মনে হয় খ নাম্বার, এটা মেবি খ নাম্বার আসবে। ঠিক আছে, এটা মেবি খ 6 ইন্টু 3.1416। হ্যাঁ, এটা হচ্ছে খ নাম্বার 18.84, এটা হচ্ছে খ নাম্বার। ঠিক আছে, এটা হবে খ নাম্বার। ঠিক আছে, না অনেকে ভুল করছো এটা। হ্যাঁ 27B, হ্যাঁ 27B হবে, অনেকে ভুল করছো। এটার জন্য ক্যালকুলেটর লাগে না, তো আমি শিওর হওয়ার জন্য এটা ক্যালকুলেটরটা ইউজ করলাম। এটা মানে আমরা জানি কত, 6 ইন্টু 3.114 ধরলাম। ঠিক আছে, তো 3 6 18, 18 দশমিক সামথিং আসবে, 18 দশমিক সামথিং আসবে, তো সেটা এটাই হবে। ঠিক আছে, আর কোনো অপশন কিন্তু নাই, এটার জন্য ক্যালকুলেটর লাগেও না। ঠিক আছে, সব ম্যাথে তোমার ক্যালকুলেটর লাগবে এমন না। যেমন চিটাগং ইউনিভার্সিটিতে কিন্তু হচ্ছে গিয়া 100 ms এর ক্যালকুলেটর অ্যালাউড, বাট তাও লাগে না, খুব ইজি ইজি কোশ্চেন করে, লাগে না। ওকে, 28 নাম্বার বলছে তড়িৎচুম্বক বলের ক্ষেত্রে বাহক কণা কোনটি? তোমরা কি জানো তড়িৎচুম্বক বল এটা মেনলি কি? এটা আসলে কথা, এটা নিয়ে অনেক কথা আছে, তো আমি না বলি। তো তড়িৎচুম্বক বলের বাহক মেনলি হচ্ছে ফোটন। ঠিক আছে, মেনলি হচ্ছে ফোটন। ঠিক আছে, ওকে, তোমরা চলে যাচ্ছি পরেরটাতে। বলছে 36 কেজি ভরের একটি বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ ঘন্টায় এত বৃদ্ধি পাবে? ঠিক আছে, ওকে, তার মানে এটা হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার, যেহেতু ঘন্টায় বলে দিয়েছে। তার মানে এটাকে আলটিমেটলি যদি আমরা ইসে নিয়ে যাই ভি, সেটা কত হবে? 15কে আমরা 3.6 দ্বারা ভাগ করব, 15কে 3.6 দ্বারা ভাগ করব, এটা আলটিমেটলি তাহলে কত আসবে একটু দেখে নেই আমরা। 15 ডিভাইড বাই 3.6 মিটার পার সেকেন্ডে চলে গেল, সেটা আসছে 4.17 মিটার পার সেকেন্ড। আমরা জানি F ইজ ইকুয়ালস টু ma। ঠিক আছে, ma, ওকে, m এর মান দেওয়া হচ্ছে 36, এ মানে হচ্ছে v মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, যেহেতু বৃদ্ধি বলে দিচ্ছে, তার মানে আমরা ডেল ভি বাই টিটা ইউজ করতে পারি, সেটা হবে 4.17, আর সময়টা বলে দিচ্ছে 60 মিনিট, 60 সেকেন্ড বা 1 মিনিট। তো আলটিমেটলি এটা যদি আমি করি 36 ইন্টু 4.17 ডিভাইড বাই হচ্ছে গিয়ে 60, 2.5 নিউটন, 2.5 নিউটন। ওকে, ঠিক আছে, তো চলে যাচ্ছে আমরা পরেরটাতে। বলছে পায়ে হাঁটার ক্ষেত্রে নিচে কোন সূত্রটি প্রযোজ্য হয়? আচ্ছা, আমরা কিন্তু জানি আমরা পৃথিবীকে mg বল প্রয়োগ করি, সেটা হচ্ছে আমাদের ওজন। পৃথিবী যদি আমাদের সেম পরিমাণ ফোর্স আমাদেরকে ব্যাক না করে বা রিটার্ন না করে, আমরা কিন্তু মাটিতে থাকবো না, আমরা গেঁথে যাবো নিচে। আর যদি তার থেকে বেশি পরিমাণ বল প্রয়োগ করে, তাহলে আমরা উপরের দিকে উড়ে যাব। তো আমরা যেহেতু কোনোটা হইতেছি না, তার মানে আলটিমেটলি আমাদের ওজনের সমপরিমাণ ফোর্স আমাদেরকে ব্যাক করতেছে। যেমন এখানে অ্যাকশন অ্যান্ড রিয়াকশন হইতেছে, ক্রিয়া প্রতিক্রিয়া হইতেছে, যেখানে আমরা বলতেছি নিউটনের থার্ড ল বা নিউটনের তৃতীয় সূত্র আমরা ইজিলি বলতে পারি। ঠিক আছে, ওকে, চলে যাচ্ছে পরেরটাতে। বলছে একটি গোলকের ব্যাসার্ধ এত হলে এর আয়তনের পরিমাপের শতকরা ত্রুটি কত? এটা আমরা জানি আয়তন আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হচ্ছে 4/3 পাই আর কিউব। যখন আমরা শতকরা ত্রুটিটা করবো, এই কিউবটা সামনে চলে আসবে, আলটিমেটলি 3 ইন্টু প্লাস মাইনাসের পরে যেটা থাকবে সেটা উপরে, এর আগেরটা নিচে, 0.2 ডিভাইড বাই 2.5 ইন্টু 100%, যেটা কত আসে আলটিমেটলি 3 ইন্টু 25। আচ্ছা, এটা আসছে 24%। ঠিক আছে, এটা আলটিমেটলি আসবে 24%। ওকে, ম্যাথগুলো কিন্তু বেশ ইজি। ঠিক আছে, একটু যদি মাথাটা ঠান্ডা রাখা যায় তাহলে অনেক ভালো কিছু হবে। ঠিক আছে, ওকে, আমরা চলে যাচ্ছি পরেরটাতে। বলছে বৃষ্টির চলাকালীন একজন লোক 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, যদি বৃষ্টি 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে পড়ে, তবে ওই লোকটির কোন দিকে ছাতা ধরতে হবে? তো আমরা জানি tan থিটা ইজ ইকুয়ালস টু vm ডিভাইড বাই vr। ঠিক আছে, তো আলটিমেটলি যেহেতু এই দুইটার মান সমান এখানে, তার মানে আলটিমেটলি এটাও আসবে 1, তার থিটার মানটা হবে 45 ডিগ্রি। সেটা আনুভূমিকের সাথে হোক আর উলম্বর সাথে হোক। আচ্ছা, বলছে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ। ওকে, এটা গ নাম্বার। ঠিক আছে, এটা আমি মুখস্থ রেখে দিয়েছিলাম যে যদি বৃষ্টির বেগ আর আমার বেগ সেম হয় তাহলে সেটা 45 ডিগ্রি
উল্লম্বের সাথে ধরতে পারি, আনুভূমিকের সাথে ধরতে পারি, কারণ 90 ডিগ্রিকে সমান 2 ভাগে ভাগ করতেছি আমরা। ঠিক আছে, তো চলে যাচ্ছি পরেরটাতে। ওকে, বলছে একটি সামান্তরিকের কর্ণ দুটি যথাক্রমে এত, আচ্ছা হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত। আচ্ছা, তো ক্ষেত্রফল নির্ণয় এই টাইপের কিন্তু আমাদের মোটামুটি 3টা কোশ্চেন আসতে দেখা যায়। ধরা যাক একটা ত্রিভুজে যদি 2টা বাহু দেওয়া থাকে, তাহলে জাস্ট যদি আমরা a ক্রস b করি, তাদের মান নেই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ওই ত্রিভুজের ক্ষেত্রফল, সরি ওটা সেই চতুর্ভুজের ক্ষেত্রফল। এটাকে যদি আমরা অর্ধেক করে দেই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কি, ত্রিভুজের ক্ষেত্রফল। যদি a আর b বাহু নির্দেশ করে, 2টা সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে এইভাবে আমরা বের করতে পারি। জাস্ট হাফটা নাই, তখন এটা চতুর্ভুজ। যদি অর্ধেক করি, ত্রিভুজ। আর যদি আমাদের এই 2টা কর্ণ নির্দেশ করে, তাহলে পুরোটাই আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করবে। এখন যেহেতু এই 2টা কর্ণ দেওয়া, তাহলে আমাদের হাফ a ক্রস b, তো আগে a ক্রস bটা বের করে নিতে হবে। তো সেটাকে আমরা করে ফেলি, চলো। a ক্রস b সেটা হবে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। এর মান হচ্ছে 3 - 1 2 1 - 2 4। ঠিক আছে, ওকে, তো এটা একটু করে ফেলি। এটা আসবে i করলে আসবে -4 +4 - j, তারপর কত আসবে, -j করলে আসবে 12 - 2। ঠিক আছে, প্লাস কে করলে এটা কত আসবে, 3 × 2 -6 + 1। ঠিক আছে, তো আমি উপরে একটু মুছি, আমার একটু জায়গা লাগবে, একটু মুছি। ওকে, তো এটা আলটিমেটলি তাহলে আসবে হচ্ছে কি -10 j -5 k। আলটিমেটলি মান কত আসে, তাহলে মানটা যদি বের করে ফেলি, তাহলে আসবে এখানে 125। এটাকে হাফ করে দিব, তাহলে হাফ √125, 0.5 × √25, সেটা হচ্ছে আসবে আমাদের 5.59। ওকে, ঠিক আছে, তো আশা করতেছি এই ম্যাথটা তো কারো কোনো প্রবলেম নাই। এগুলো এইচএসসি তে আসার মতো ম্যাথ এইগুলো। ঠিক আছে, ওকে, চলে যাচ্ছি পরেরটায়। বলছে কোন স্থানে বাতাস 30 কিমি/আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইছে, বাতাসে বেগের পূর্বাংশ অংশের মান কত। ওকে, এটা যায় আমাদের উত্তর, এটা দক্ষিণ, এটা হচ্ছে আমাদের পূর্ব, এটা হচ্ছে আমাদের পশ্চিম। কি বলছে, বাতাস 30 কিলোমিটার বেগে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইছে, আলটিমেটলি তাহলে এরকম। ঠিক আছে, ওকে, বাতাসের পূর্বমুখী, তার মানে এই অংশটার মান কত। আচ্ছা, এটা যদি 45 ডিগ্রি হয়, এটা হচ্ছে 180 - 45, তাহলে এটা হবে আলটিমেটলি কত, 30 cos 180 - 45, কত আসলো তাহলে 21.21 কিমি/আওয়ার। ওকে, এটা আনসার। ঠিক আছে, জাস্ট ভেক্টর উপাংশ, আর কিছু না, জাস্ট ভেক্টর উপাংশ। ওকে, তো চলে যাচ্ছি পরেরটাতে। ওকে, তো আমাদের এমসিকিউ শেষ। আবার তোমাদের একটু মনে করিয়ে দেই যে আমাদের কোর্সটা আছে, তোমরা যদি ভর্তি হতে চাও, তাহলে হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের অ্যাডমিশন ওয়ালের পেজে তোমরা কি করতে পারো। এই হচ্ছে তোমাদের আপাতত রুটিন, আর যখন আবার জিএসটি এক্সাম আসবে, তখন আবার ওইভাবে আমাদের রিভিশন চলবে আবার। ঠিক আছে, আর এই যে আমাদের মেন্টরসরা, আর আমাদের এখানে 30+ লাইভ সাজেশন ক্লাস, অর্থাৎ যা যা দরকার লাগে মোটামুটি সবকিছুই থাকবে এই কোর্সে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার মেনলি আমরা রিটেন, তো আমি একটু রিটেন নিয়ে একটু কথা বলে নিই আগে। ওকে, তো আমাদের রিটেন যে কটা ইউনিভার্সিটিতে আসে, মেনলি ঢাবি, তারপর যদি আমি খুলনার কথা বলি, জগন্নাথের কথা বলি, আর কোথায় আসে আমার জানা নাই। আর মেনলি ঢাবি ছাড়া বাকি যে ভার্সিটিগুলোতে হচ্ছে মেনলি এটা আসে, রিটেনগুলো আসে, সেগুলো এইচএসসি বাচ্চারাও পারে। এইচএসসি, আর তোমরা তো অ্যাডমিশনের, তো তোমরা আর একটু অ্যাডভান্স থাকার কথা। এইচএসসির যে বাচ্চারা, তারাও মেনলি এই রিটেনগুলো আনসার করতে পারে, এগুলো বেশ ইজি আসে। ঠিক আছে, জাস্ট এইচএসসির কনসেপ্ট তোমার ক্লিয়ার আছে কিনা, মেনলি সেটাই ঝালাই করা হয়, বলতে গেলে এর বাইরে আর কিছুই না। ঠিক আছে, তো চলো আমরা এক এক করে রিটেন দেখি কি কি আসে মেনলি। ওকে, প্রথমত বলছে চার্জিত গোলকের কেন্দ্রে প্রাবল্য শূন্য কেন, এইটা বলছে। ঠিক আছে, এটা তো আমরা জানি যে চার্জিত গোলকের কেন্দ্রে প্রাবল্য শূন্য, আর হচ্ছে গিয়া ওই যে পৃষ্ঠ বিভব কেন্দ্রীয় বিভবের সমান, তাই না। বলছে চার্জিত গোলকের কেন্দ্রে প্রাবল্য শূন্য কেন। ওকে, তো ধরা যাক এই আমাদের একটা গোলক আছে, ঠিক আছে,
আর গোলকের ক্ষেত্রে আমরা কিন্তু জানি চার্জটা সবসময় পৃষ্ঠে থাকে। চার্জটা কোথায় থাকে? পৃষ্ঠে। তো ধরা যাক এটা আমাদের প্লাস কিউ চার্জ, তাহলে চার্জগুলো এভাবে পৃষ্ঠে ছড়া ছিটায় থাকবে। এই যে চার্জগুলো মিলে এভাবে পৃষ্ঠে ছড়া ছিটায় থাকবে। ওকে, এখন যদি আমি বলি তড়িৎ বলরেখা কোথায় থেকে বের হয়? প্লাস চার্জ থেকে তড়িৎ বলরেখাটা বের হয়। তার মানে তড়িৎ বলরেখা আলটিমেটলি এইভাবে বের হইতেছে। আলটিমেটলি তড়িৎ বলরেখাটা এইভাবে বের হইতেছে। কন্টিনিউয়াসলি এইভাবে তড়িৎ বলরেখাটা বের হইতেছে। ঠিক আছে, কন্টিনিউয়াসলি তড়িৎ বলরেখা এইভাবে বের হইতেছে। ঠিক আছে, তড়িৎ বলরেখা আলটিমেটলি এইভাবে বের হইতেছে। আমি একটা জায়গায় নজর দিতে বলবো, সেটা হচ্ছে এর পৃষ্ঠের অভ্যন্তরে কোনো তড়িৎ বলরেখা আছে কিনা, এটা কিন্তু রিটেনের ম্যাথ, এটা কিন্তু রিটেনের জন্য। অভ্যন্তরে কোনো তড়িৎ বলরেখা আছে কিনা, অভ্যন্তরে কোনো ধরনের তড়িৎ বলরেখা নাই, তাহলে এইখানে হোক, এইখানে হোক, আমরা যদি কোনো একটা চার্জকে রাখি, সে কি কোনো আকর্ষণ বা বিকর্ষণ ফিল করবে? আকর্ষণ বা বিকর্ষণ কি ফিল করবে? উত্তর হচ্ছে না। যেহেতু অভ্যন্তরে কোনো ধরনের তড়িৎ বলরেখা নাই, তার মানে তাকে এক্সটার্নাল কোনো ফোর্স দেওয়ার মতো কেউ নাই, যার কারণে ভিতরে কোনো ফোর্স নাই। আর প্রাবল্য এক প্রকার ফোর্স, যেটা হচ্ছে 1 কুলম্ব চার্জের উপর পতিত হয়, তাই না? তার মানে ভিতরে যেহেতু কোনো তড়িৎ বলরেখা নাই, তার মানে ভিতরে কোনো ফোর্স নাই, দ্যাটস ওয়াই এর অভ্যন্তরে প্রাবল্যটা 0। এই কথাগুলো তোমাদের একটু লিখে দিতে হবে। আর যদি এই চিত্রটা এঁকে দাও, তাহলে 2 মার্কের জন্য আসে 2 এ 2। ঠিক আছে, অথবা তোমরা এইটা বলতে পারো E is equals to dV/dr। আমরা এইটা জানি, ভিতরে কোনো তড়িৎ বলরেখা নাই, পৃষ্ঠে বিভব অভ্যন্তরে বিভবের সমান। তার মানে পৃষ্ঠ পর্যন্ত কোনো একটা বস্তুকে আনলে কাজ করতে হবে, এর ভিতরে গেলে আর কাজের দরকার নাই। তার মানে কোনো বিভব নাই। আলটিমেটলি বিভব নাই, তার মানে বিভব নাই যে এই না, বিভব আছে কিন্তু কনস্ট্যান্ট। আলটিমেটলি বিভবটা কনস্ট্যান্ট, তাহলে প্রাবল্যটা 0। তোমরা চাইলে এভাবেও দেখাইতে পারো। ঠিক আছে, আই হোপ এটা কিভাবে আনসার করবা তোমরা বুঝতে পারছো। চিত্র দিবা, যে কথাগুলো মুখে বললাম সেগুলো বাংলায় লিখবা, চাইলে এই কোশ্চেনটা দেখাই দিতে পারো, একদম 2 এ 2। ঠিক আছে, ওকে, পরেরটাতে আমরা চলে যাই। বলছে পাইরোমিটার কাকে বলে? এটা হচ্ছে মেইনলি থার্মোডাইনামিক্স থেকে আসছে। এটা থার্মোডাইনামিক্স চ্যাপ্টার থেকে আসছে। পাইরোমিটার কাকে বলে? অনেকে আসো যারা বই পড়তে চাও না, এই কোশ্চেনটা মেইনলি বই থেকে আসছে, মেইনলি বইতে আছে পাইরোমিটার। আমরা জাস্ট অনেক ধরনের থার্মোমিটার নিয়ে পড়াশোনা করি, কেলভিন স্কেলের থার্মোমিটার, তারপরে সেলসিয়াস স্কেলের থার্মোমিটার। আর পাইরোমিটার এই জিনিসটা কি, এটা নিয়ে অনেকেই করো না। আমাদের যে গ্রহ নক্ষত্রগুলো আছে, যেমন পৃথিবীর একটা উপগ্রহ হচ্ছে কি চাঁদ, তারপর অনেক ধরনের গ্রহ উপগ্রহ আছে, তাদের তাপমাত্রা কিন্তু অনেক বেশি হয়, তাদের তাপমাত্রা কিন্তু প্রচুর পরিমাণে হয়। যখন সূর্যের তাপমাত্রা প্রায় 15 লক্ষ মিলিয়ন বা এমন কিছুটা ছিল, তাদের তাপমাত্রা কিন্তু অনেক বেশি হয়। তুমি সূর্যের তাপমাত্রাটা কিভাবে মেপবা? তুমি একটা থার্মোমিটার নিয়ে সূর্যের মুখের নিচে ধরবা যে ভাই হা করেন, সূর্যকে গিয়ে বলবা ভাই হা করেন, আমি থার্মোমিটারটা লাগাই, তারপর দেখি আপনার তাপমাত্রা কত। এটা তো করতে পারবা না। তো এর জন্য যে সকল উজ্জ্বল নক্ষত্র আছে তাদের বিকিরণ ধর্ম কাজে লাগে। মিলি তারা কি করে? তারা বিকিরণ করে, কারণ তাদের কাছে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। তাদের বিকিরণ ধর্ম কাজে লাগিয়ে যে যন্ত্রের সাহায্যে তাদের তাপমাত্রা নির্ণয় করা হয় তাকে পাইরোমিটার বলে। চলো আমি একটু সংখ্যাটা লিখে দিই, তাহলে আমার মনে হয় বেটার হয়। ঠিক আছে, আমি একটু লিখে দিই সংখ্যাটা। ওকে, উজ্জ্বল বস্তুর বিকিরণ ধর্ম কাজে লাগিয়ে যে যন্ত্রের সাহায্যে ওই সকল বস্তুর তাপমাত্রা নির্ণয় করা হয় তাকে আমরা বলতেছি পাইরোমিটার। আর সাধারণত যাদের তাপমাত্রা প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তাদের হচ্ছে গিয়ে তাপমাত্রা নির্ণয় করা হয় পাইরোমিটার সাহায্যে। যেমন সূর্যের তাপমাত্রা কার সাহায্যে নির্ণয় করা হয়? সূর্যের তাপমাত্রা তাপমাত্রাটা মেনলি পাইরোমিটারের সাহায্যে নির্ণয় করা হয়। এই যে কথাগুলো বললাম না, এগুলো তোমাদের লিখে দিয়ে আসতে হবে, একদম ফুল মার্ক কাটার কোনো চান্স নাই। ঠিক আছে, ওকে, আমরা চলে যাচ্ছি পরেরটাতে।
ওকে বস, কেন্দ্রমুখী বল কোনো কাজ করে না কেন? ওকে, কেন্দ্রমুখী বল কোনো কাজ করে না কেন? আচ্ছা, তো আমরা একটা বৃত্ত নিই আগে। ওকে ঠিক আছে, ধরা যাক একটা বৃত্ত আছে, ঠিক আছে, একটা বৃত্ত আছে যার এই হচ্ছে আমাদের সেন্টার, এই হচ্ছে তার ব্যাসার্ধ আর। ওকে, এখানে যদি ধরা যাক একটা বস্তু ঘুরতেছে, আর বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরতেছে। আমরা জানি বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর বেগ তার স্পর্শক বরাবর কাজ করে। কোন বরাবর কাজ করে? স্পর্শক বরাবর। ধরা যাক এই বরাবর কাজ করতেছে, এই বরাবর কাজ করতেছে, ঠিক আছে, এটা হচ্ছে তার স্পর্শক, এটা হচ্ছে তার ব্যাসার্ধ। 9 আমরা একটা উপপাদ্য পড়ছিলাম যে স্পর্শক আর ব্যাসার্ধ পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে। স্পর্শক আর ব্যাসার্ধ পরস্পর কত ডিগ্রি কোণে থাকে? পরস্পর হচ্ছে 90 ডিগ্রি কোণে থাকে, ঠিক আছে। আচ্ছা, তার মানে তাদের মধ্যবর্তী কোণ কত? তার মানে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন কেন্দ্রমুখী বল কিন্তু ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে কাজ করে, অর্থাৎ কেন্দ্রমুখী বল কাজ কিন্তু কাজ কত বের করতে যায়, সেটা হচ্ছে এস কস থিটা, কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মান 0, দ্যাটস ওয়াই মানটা আসবে 0। যার কারণে আমরা বলি বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0। এইটা লিখে দিয়ে আসবা, সংজ্ঞাটা লিখে দিয়ে আসবা, এই কোশ্চেনটা দেখে আসবা। ওকে, তো চলে যাচ্ছি আমরা পরেরটাতে। ওকে, বলছে কাজ শক্তি উপপাদ্যটি বিবৃতি করো ও ব্যাখ্যা করো, ঠিক আছে। ওকে, এখানে বিবৃতি বলতে কিন্তু এখানে সূত্রটা প্রমাণটাও দিতে হবে, সূত্রটা কই থেকে আসলো সেটাও দেখাইতে হবে তোমাদের, ঠিক আছে। তো কাজ শক্তি বলতে মেইনলি আমাদের যেটা বলে কোন বস্তুর উপর লব্ধি বল কর্তৃক কৃত কাজ লব্ধি বল কর্তৃক কৃত কাজ ভরবেগের পরিবর্তন, সরি, গতিশক্তির পরিবর্তনের সমান। গতিশক্তির পরিবর্তনের সমান। পরিবর্তনের সমান। ওকে, আমরা ই করলাম, ঠিক আছে। এখন এটা ব্যাখ্যা করতে হবে, এটা মানে কি বুঝাইছে এটা ব্যাখ্যা করতে হবে বা প্রুফটা দেখাইতে হবে আমাদের। আমার একটা স্লাইড নেই মেনলি। ওকে, আমি একটা স্লাইড নিলাম। তো ধরা যাক এই হচ্ছে আমাদের একটা সারফেস, এর উপরে একটা বস্তু রাখা আছে যার ভর হচ্ছে m, ঠিক আছে। ওর উপর একটা বল প্রয়োগ করা হলো, একাধিক বল চাইলে আমরা প্রয়োগ করতে পারি, সেক্ষেত্রে লব্ধিটা নিতে হবে। আমি ধরলাম ওই একাধিক বলের লব্ধি একটাই বা একটাই বলের উপরে প্রযুক্ত করা হচ্ছে, যেটা হচ্ছে f, কি f, ঠিক আছে। এখানে ওর বেগ ছিল u, বস্তুটা একটু পর এখানে সরে গেল, এখানে ওর বেগ হলো v, আর এখানে যে সরণটা হলো সেটাকে আমরা বলতেছি s। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে w সেটা হচ্ছে গিয়া গতিশক্তির পরিবর্তনের সমান, অর্থাৎ হাফ m v স্কয়ার মাইনাস হাফ m e স্কয়ার। এটা আমাদেরকে ডেরিভেশন করে দেখাইতে হবে, ঠিক আছে। এটা আমাদের মেইনলি ডেরিভেশন করে দেখাইতে হবে, এভাবে লিখে দিলে হবে না, ঠিক আছে। এই চিত্রটা এঁকে এভাবে আমাদেরকে ডেরিভেশন করে দেখাইতে হবে। তো চলো সেটা আমরা প্রমাণ করে ফেলি। তো আমরা যদি এখানে কৃতকাজ নির্ণয় করতে চাই সেটা হচ্ছে w ইকুয়ালস টু fs, ঠিক আছে। ওকে, fs, f এর জায়গায় লেখা যায় ma, আর s এর জায়গায় কি লেখা যায় দেখো, আমরা একটা সূত্র জানি, v স্কয়ার ইজ ইকুয়ালস টু e স্কয়ার প্লাস 2as। তাহলে s সমান লেখা যায় v স্কয়ার মাইনাস e স্কয়ার ডিভাইড বাই 2a। ওই মানটা এখানে বসায় দেয়, সেটা হবে তাহলে v স্কয়ার মাইনাস e স্কয়ার ডিভাইড বাই 2a। এই কাটে, তো আলটিমেটলি যদি এটা আমরা এলাবোরেট করে লিখি তাহলে লেখা যায় হাফ m v স্কয়ার মাইনাস হাফ m e স্কয়ার। সেটা আমাদের কার সমান? w সমান। তো এই প্রমাণটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। এইভাবে চিত্র এঁকে সংজ্ঞাটা দিয়ে এইভাবে ডেরিভেশনটা দেখাইলে এটা এক কর্নারে তুমি এইভাবে লিখে দিতে পারো সাইড ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে। এভাবে তুমি লিখে দিতে পারো, মোটামুটি ফুল মার্ক। মার্ক কাটার কোনো জায়গা নেই, মার্ক কাটার কোনো জায়গা নাই, ঠিক আছে। ওকে, তো চলে যাচ্ছি আমরা পরেরটাতে। বলা হচ্ছে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে বৈদ্যুতিক পাকার সকল বিন্দুর কৌণিক বেগ সমান কেন? আচ্ছা, কৌণিক বেগ সমান কেন? ওকে, আমরা আগে একটা নেই,
এই ধরা যাক আমাদের একটা ঘুরতেছে, ঠিক আছে। তো এখানে যদি আমরা একটা কথা চিন্তা করি, এটা যখন ঘুরে প্রত্যেকটা বিন্দুই ঘুরে, প্রত্যেকটা বিন্দু কি করে ঘুরে, এইটা ঘুরে আবার এই জায়গায় আসে, এটা ঘুরে আবার এই জায়গায় আসে, এইটা ঘুরে আবার এই জায়গায় আসে। প্রত্যেকটা কিন্তু পর্যায়কাল সেম থাকে। পর্যায়কাল মানে কি, আবার আগের বিন্দুতে ফিরে আসা, আবার আগের বিন্দুতে ফিরে আসা। প্রত্যেকটা যেহেতু সমান সময়ে আগের বিন্দুতে ফিরে আসে, আর আমরা জানি এটা হচ্ছে 2π/t। 2π যেহেতু কনস্ট্যান্ট, তার মানে ওমেগা প্রশ্ন টু 1/t, কিন্তু প্রত্যেকের টি সেম, তাই প্রত্যেকের ওমেগা কি থাকে, সেম থাকে। ঠিক আছে, আগে বুঝে গেছে। চলে যাচ্ছি পরেরটাতে। বলছে ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন। ঠিক আছে, বলছে ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন। ঠিক আছে, ওকে, আই হোপ এটা সবার পারার কথা, এটাকে তাও করে দিব। আচ্ছা চল করে দিই। ঠিক আছে, এই ধরা যাক আমাদের একটা ট্রলি ব্যাগ আছে। ঠিক আছে, এর হাতলটা আমরা যত লম্বা করব আনুভূমিকের সাথে ওর কোণটা তত ছোট হবে, ওর কোণটা কি হবে, তত ছোট হবে। তাহলে এই বরাবর ধরা যাক এটা এফ আর এটা হচ্ছে এফ এক্স, তাহলে এফ এক্সটা যদি আমরা বের করতে চাই সেটা হবে এফ কস থেটা। এখানে থেটার মানটা যত কম হবে আলটিমেটলি এফ এক্স এর মানটা তত বেশি হবে। এর জন্য হাতলটা লম্বা রাখা হয়। হাতলটা যত লম্বা রাখবো কোনটা তত ছোট হবে, কোনটা তত ছোট হবে, যার কারণে আমরা এই বরাবর উপাংশের মানটা আমরা বেশি পাবো, যার ফলে আমরা অল্প টানলেও আমাদের ট্রলিটা খুব সহজে সামনের দিকে চলে যাবে। সেম কথাটা লং রোলারের ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক আছে, ওকে ওকে। তো মোটামুটি এই ছিল তোমাদের হচ্ছে গিয়া এমসিকিউ আর রিটেন। আর আবার একটু তোমাদেরকে মনে করায় দেয় আমাদের কোর্সের কথা। আমাদের তোমাদের জন্য আমাদের লাস্ট টাইমে চলে আসছে আমাদের হচ্ছে গিয়ে জিএসটি প্লাস আরইউ ফাইনাল ফাইট। এখানে তোমাদের জন্য থাকবে 30টার বেশি ক্লাস, সাজেশন ক্লাস, ম্যারাথন ক্লাস, রেকর্ডেড ক্লাস। ঠিক আছে, আর এখানে হচ্ছে আমাদের রুটিন ওয়াইজ এক্সাম হবে, যার কারণে তুমি একটা প্রপার গাইডলাইনের মধ্যে থাকবা। তোমার ডেইলি এক্সাম থাকবে, ফাইনাল মডেল টেস্ট থাকবে, সাবজেক্ট ফাইনাল থাকবে, ফাইনাল মডেল টেস্ট সবই থাকবে। ঠিক আছে, আর কোর্স ফিটা হচ্ছে আপাতত 499 টাকা, এটা 18 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এটা 18 তারিখের পরে সেটা হয়ে যাবে আমাদের 699 টাকা। ঠিক আছে, আর আপাতত হচ্ছে আমাদের এই রুটিনে ক্লাস চলবে। তোমাদের যখন আবার জিএসটি এক্সাম আসবে তখন আমরা আবার রিভাইজ করাবো, আবার তখন সেম ক্যাটাগরিতে ক্লাস আসবে। ঠিক আছে, আচ্ছা। আর যারা যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে কি আমাদেরকে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো, অথবা আমাদের এই অ্যাডমিশন এরিয়ার পেজ নক দিতে পারো, বাকিটা ওনারাই তোমাদেরকে করে দেবে। ঠিক আছে, তো ক্লাসটা কেমন লাগলো, আশা করতেছি সবার ভালো লাগছে। আজকে এই পর্যন্তই থাকবে, একটু পরে তোমাদের হচ্ছে কি আবার কেমিস্ট্রি ক্লাস আছে, তোমাদের সঞ্জিত জাহিদ ভাইয়া নিবে। তো ঠিক আছে, তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন অনেক।